আমার ছোট বোনের বিয়ে হয়েছে ১৩ বছর, কিন্তু এখন পর্যন্ত ওর কোনো সন্তানাদি হয়নি। বিয়ের ৪ বছরের মাথায় ওর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে। সেদিন আমার ছোট্ট বোনটা আমাকে ফোন করে অনেক বেশি কেঁদেছে, আর একটাই কথা, আমি যেন তার শ্বশুরবাড়ি নামক নরক থেকে তাকে বের করে নিয়ে আসি। তখন আমি ওকে উল্টো ধমকেছি, বলেছি তোর স্বামীর কি দোষ, ৪ বছর ঘের সময়, আর কত অপেক্ষা করবে, ওরও তো মন চায় বাবা হতে। আমার এসব কথা শুনে রিমঝিম ফোনটা রেখে দিয়েছিল। এরপর দ্বিতীয়বার আর কখনো ফোন করেনি। আমি কালে ভদ্রে যখন ফোন দিয়েছি তখন ধরেছে। নিজের থেকে কখনো ফোন করে কোনো অভিযোগ করেনি আমার কাছে। হয়তো অভিমান করেছে, আর নয়তো ভেবেছে ওর ভাই ওর মতো অসহায়হীন। এরপর একবার ওদের বাড়িতে গেলাম। অফিসের এক কলিগের কাছ থেকে ১,০০০ টাকা ধার নিয়ে দই মিষ্টি নিয়ে। আমাকে দেখে রিমঝিমের শাশুড়ি মুখটা কালো করে বলল, এরকম নরমাল মিষ্টি নাকি তারা খায়, আর আসার সময় যেন আমি মিষ্টিটা সাথে করে নিয়ে আসি। এতটা অপমানিত হয়েছিলাম সেদিন, মনে হয়েছিল তখন একদম মাটির নিচে ঢুকে যায়। তবুও সব অপমান গাঝাড়া দিয়ে জিজ্ঞাসা করলাম, রিমঝিম কই? আমার কথা শুনে রিমঝিমের শাশুড়ির মুখটা আরো বেশি কালো করে বলল, রিমঝিম এসব আবার কি? এ ধরনের ছোট মার্কা মার্কা নাম আমার সামনে উচ্চারণ করবেন। আসলে এদের নাম দামের কোনো ঠিক ঠিকানা নেই। তখন আমি বললাম, আমি ছোটবেলা থেকে ওকে আদর করে এই নামটা ডাকতাম, তো তখন আমাদের এই শব্দ শুনে রিমঝিম উঠানে আসলো। দেখে আমার শরীরটা কেঁপে উঠলো। এ কি দশা হয়েছে আমার ছোট্ট বোনটার। দুধে আলতা গায়ের রং ছিল, আর এখন কাঠ কয়লার মতন। এতেও দেয় না হয়তো ঠিক মতন। রিমঝিম বলল, এসো ভাইয়া, ভিতরে এসো। দরজার দিকটায় পা বাড়াবো এমন সময়ই দেখি একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গি দেখে বুঝলাম সে চাচ্ছে না যে আমি ভিতরে ঢুকি। বুঝলাম এটাই হয়তো রিমঝিমের স্বামীর দ্বিতীয় স্ত্রী। তখন আমার বোন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছে, দেখতে এসেছিল আমাকে, দেখা হয়েছে তো, এবার তোমরা চলে যাও। তো ওকে দেখে খুব সাথে করে নিয়ে যেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো অপারক। আমি শুধু পারি মনে মনে দোয়া করতে, যেন আমার মতো ভাই আর কোনো বোনের কপালে না জোটে, যে বোনকে আগুনে পুড়তে দেখতে পারে কিন্তু কোনো সাহায্য করতে পারে না। রিমঝিম আমাকে এগিয়ে দিতে আসলো রাস্তা পর্যন্ত। দেখলাম ও বেচারি ভালো করে হাঁটতে পারছে না। পায়ের পাতার মধ্যে একটা কাটা দাগ এখনো ভালো করে শুকায়নি। আমি তখন জিজ্ঞেস করলাম, ওখানে কি হয়েছে? তখন আমার বোন হেসে উত্তর দিল, আমার সতীন বটি ছুঁড়ে মেরেছে, ওর ছেলের দুধ জাল দিতে একটু দেরি হয়েছে বলে। তখন আমার বুকটা ছ্যাদ করে উঠলো। আমি তখন জিজ্ঞেস করলাম, তোর বর কিছু বলেনি? তখন রিমঝিম হেসে উত্তর দিল, কে আমার বর? আমি তো এবারের কাজের। গরম পানি ছড়ে মারা, চা ঢেলে দেওয়া, মারধর করা, এগুলো তো আমার নিত্যদিনের রুটিন। বোনের মুখে এসব কথা শুনে আমি বহু কষ্টে চোখের পানিটা আড়াল করলাম। আমি তখন বললাম, মিলেমিশে থাকিস, ঝগড়া করিস না। রিমঝিম তখন কাপড়ের খোটের একটা গেট খুলে পুরনো কয়টা ছেঁড়া টাকা আমার হাতে দিল। আমি তো জানি মিষ্টি টিষ্টি হয়তো ধার দেনা করেই নিয়ে এসেছো, এখানে ৩০০ টাকার মতন আছে। আমি কিছু বলবো তার আগেই পা গুটিয়ে গুটিয়ে চলে গেল। এটাই ছিল আমার বোনের সাথে আমার শেষ দেখা। তারপর থেকে ৬টা বছর আমার বোনের সাথে আমার আর কোনো দেখা হয়নি। ওদের বাড়িতে যেতে আমার সাহসেই কুলাতো না। তারপর বোনের এই দশা দেখে কি কোনো ভাই দেখে সহ্য করে থাকতে পারে? আমি আমার স্ত্রী রোজিনাকে বললাম, আমার বোনকে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে আনি। কয়েকদিনের জন্য। বেচারি ওখানে অনেক কষ্ট পায়, খাওয়া দাওয়াও করতে পারে না ঠিক মতো। কথা শুনে রোজি আমার দিকে আর চোখে তাকালো আর বলল, ও কষ্টে আছে, খেতে পারে না ঠিক মতো, আর তুমি তো লাখ সাহেব, তোমার টাকার কোনো অভাব নেই। মাস শেষে কি দিয়ে কি খাবো তার চিন্তায় আমি ক্লান্ত। আর উনি এই সময় বাড়তে আরেকজনকে ঘাড়ে চাপাতে চাইছে। আমি তখন ওর কথা শুনে কাজুমাজু হয়ে বললাম, 2 দিনের জন্যই তো, আমার বোনটাকে 2 দিনের জন্য আমাদের বাড়িতে আনি। আমার ভাগের খাবারটা না হয় আমি আর আমার বোন ভাগ করে খাবো। এইসব কথা বলতে বলতে আমার চোখ ভিজে গেল। এ কথা শুনে রোজি বলল, তুমি যদি 2 পয়সা বেশি ইনকাম করতে তাহলে আমি তোমাকে মানা করতাম না। শুধু বোন কেন, 14 গোষ্ঠী নিয়ে এনে খাওয়াও। তুমি বেতন পাও মাত্র 10,000 টাকা, তা দিয়ে কি আমাদের সংসারটা চলে? আমাদের 4 ছেলে মেয়ের পড়ালেখার খরচ, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আরো কত কি ইত্যাদি ইত্যাদি, কত খরচ। কোনটা রেখে আমি কোনটা বলবো? মেয়েরা যে বড় হচ্ছে তাদের তো বিয়ে দিতে হবে, তাদের জন্য তো আলাদা করে একটা টাকাও রাখতে পারো না। লজ্জা করে না তোমার? আবার বলছো এক খাবার দুজনে মিলে খাবো। কেউ বা কি বা বলবো, ও তো ভুল বলে নেই কিছু। রিমঝিমকে মাঝে মাঝে ফোন করতাম, খুব তাড়াতাড়ি ফোনটা কেটে দিতাম। ভয় হতো হঠাৎ যদি ও আমাকে বলে, ভাইয়া তুমি এসে আমাকে নিয়ে যাও। ওকে আমি কই বা নিয়ে যাব। এভাবেই কেটেছে অনেকটা বছর।
একটা যে আমার বোন আছে সে কথা আমি মনেও করতাম না। একদিন অফিস থেকে বাসায় গিয়ে দেখি সবার মুখ থমথমে। ছেলে এসএসসি তে প্লাস পেয়েছে, এখন সে কলেজে ভর্তি হবে। কলেজে ভর্তি হতে কমপক্ষে 15,000 টাকা লাগবে, আর মাত্র 2 দিন বাকি। এখন পর্যন্ত আমি একটা টাকাও জোগাড় করতে পারিনি। তারই মধ্যে বাড়িওয়ালা 3 মাসের বাঁধানো টাকা শোধ করতে বলছে, না হলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এতগুলো টাকা আমি কই পাবো বুঝতে পারছিলাম না। তো টাকা আমি কার কাছেই বা চাইবো? হঠাৎ মনে পড়লো আমার বোনের কথা, যার কথা আমি মনে করি না কোনোদিন, রিমঝিম। রিমঝিমকে আমি ফোন করলাম, ভীষণ লজ্জিত হয়ে ওর কাছে টাকাগুলো চাইলাম। ও রাজি হলো, বলল বড় রাস্তার মাথায় যেন ওদের বাড়িতে না যাই। একদিক থেকে ভালোই হলো, না হয় মিষ্টি কিনতে আবার টাকা খরচ হতো। আমার মতো এরকম গরিবের পক্ষে তো তবুও কিছু নেওয়া লাগে। কি পাবো কি নেবো এটা খুঁজতে খুঁজতে একটা কাঁচামালের দোকান পেলাম। সেখানে পায়ের নূপুর, ঘুঙুর এসব বিক্রি হচ্ছে। ছোটবেলায় আমার বোনটা খুব সুন্দর নাচ করতো, ঘুঙুর পরে রিমঝিম রিমঝিম আওয়াজ হতো। তারপর থেকে বাবা ওকে রিমঝিম বলতো। এখন তো অনেক বড় হয়েছে, জানি সব পড়বে না, তাও আমি ঝুমকা ছাড়া একজোড়া নূপুর কিনলাম, যেন কোনো আওয়াজ না হয়, খুবই সস্তায়। সেদিনের ওই সামান্য উপহারটা পেয়ে যে আমার বোনটা কি খুশি হয়েছিল, যা আমি কল্পনাও করিনি। তারপর আমার বোন আমাকে 12,000 টাকা দেয়। একবারও জিজ্ঞেস করিনি যে এতগুলো টাকা ও কই পেলো, খুব দরকার ছিল তাই নিয়ে নিলাম। 2 দিন পর ওর স্বামী আমাকে খুব অকথ্য ভাষায় গালি করলো, যেন এখনই আমি ওদের বাড়িতে যাই। সেদিন ওদের বাড়িতে গিয়ে আমি দেখি ওরা আমার বোনটাকে মেরে আর কিচ্ছু রাখেনি। সেদিন আমি ওর স্বামীকে প্রচন্ড রেগে জিজ্ঞেস করলাম, তুই আমার বোনকে এভাবে কেন মারলি? সে আমাকে বলল, বোনের কোনো খোঁজ নেয় না, বোনকে একটা টাকা দেয় না, আরো উল্টো বোন থেকে আমাদের বাড়ির টাকা চুরি করে নেয়। বোনের জন্য এত দরদ থাকলে নিয়ে যা বোনকে তোর সাথে করে, এই চোরকে আমি আর পুষবো না। ওর মুখে সব কথা শুনে আমার সব রাগ পানি হয়ে গেল। মুহূর্তে আমি বললাম সব টাকা আমি ফেরত দিয়ে দেব, কিন্তু কোনো লাভ হলো না। আজ 9 বছর পর আমার বোনটা আবারও বলে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না ভাইয়া। তবুও বেহায়ার মতো ওকে ওই বাড়িতে রাখার জন্য সবার হাত পায়ে ধরে কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওর স্বামী মুখ দিয়ে হুট করে 3 বার তালাক দিয়ে ফেললো, মুখের উপরই দরজাটা বন্ধ করে দিল। তারপর আমি রিমঝিমকে নিয়ে পথ চলতে লাগলাম।